বাংলার নবজাগরণ। বিদ্যাসাগরের দান বাংলা ভাষার প্রাণ পদার্থের সঙ্গে চিরকালের মতো মিলে গেছে, কিছুই ব্যর্থ হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার নবজাগরণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ষষ্ঠ পর্ব। এই পর্বে আমরা মূলত বিদ্যাসাগরের সংস্কৃত কলেজ থেকে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের কথা আলোচনা করেছি। এছাড়া শিক্ষা সংস্কারক হিসেবে তাঁর শিক্ষা চিন্তা ও প্রসারের কথাও সংক্ষেপে বলা হয়েছে। এই প্রসঙ্গে তিনি কিভাবে মাতৃভাষায় শিক্ষার জ্ঞান জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন সে কথাও এখানে কিছুটা বলা হয়েছে। সংস্কৃত কলেজে অধ্যক্ষ হিসেবে পদত্যাগ। সংস্কৃত কলেজে অধ্যক্ষ হিসেবে বিদ্যাসাগর 1854 সাল থেকে 1856 পর্যন্ত, অর্থাৎ মাত্র 3 বছরের মতো সময় স্বাধীনভাবে এবং কতকটা নিশ্চিন্তভাবে কাজ করতে পেরেছিলেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় তাঁর সঙ্গে সরকারি শিক্ষা বিভাগের মতবিরোধ আরম্ভ হয়। এই বিরোধ ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছয় যে শেষ পর্যন্ত বিদ্যাসাগর তাঁর অধ্যক্ষ পদের চাকরি থেকে পদত্যাগ করেন। 5ই আগস্ট পদত্যাগপত্র জমা দেন এবং সরকার 28শে সেপ্টেম্বর 1858 সালে বিদ্যাসাগরের পদত্যাগপত্র গ্রহণ করেন। পদত্যাগপত্রে তিনি যে কারণ দেখিয়েছিলেন। বিদ্যাসাগর তাঁর পদত্যাগপত্রে যে কারণগুলি দেখিয়েছিলেন তার মধ্যে একটি কারণে তিনি জানিয়েছেন যে দেশবাসীর শিক্ষা ও জ্ঞান বিস্তারের উদ্দেশ্যকে আরো সফল করে তোলার জন্য তিনি তাঁর বাকি জীবন কাটাবেন। এই বিষয়ে তাঁর গভীর ও আন্তরিক অনুরাগ আছে। আর যেসব কারণগুলি তিনি দিয়েছিলেন তার মধ্যে একটি হলো যে তিনি ভবিষ্যতে সংস্কৃত কলেজের মতো প্রতিষ্ঠানের উন্নতির আর কোনো আশা দেখতে পাচ্ছেন না। পদত্যাগের প্রকৃত কারণ। কিন্তু প্রকৃত কারণ তিনি পদত্যাগপত্রে লেখেননি। এই সম্বন্ধে বলা যায় যে একাধিক কারণের মোট ফল হলো তার সঙ্গে শিক্ষা দপ্তরের বিরোধ। পদত্যাগের সিদ্ধান্ত তিনি যে নিয়েছিলেন তা তাঁর আদর্শের সঙ্গে মিলে যায়। কারণগুলি একে একে হলো, দক্ষিণবঙ্গের ইন্সপেক্টর অফ স্কুলস প্র্যাট সাহেব ছুটি নিয়ে দেশে গেলে বিদ্যাসাগর ভেবেছিলেন যে প্র্যাট সাহেবের শূন্য পদে তাকে নিয়োগ করা হবে। কিন্তু ছোটলাট হ্যালিডে সাহেব বিদ্যাসাগরকে ওই পদে নিয়োগ না করে লজ সাহেবকে ওই পদে নিয়োগ করলে তিনি খুব অপমান বোধে ভুগতে থাকেন। তিনি ভাবেন যে তাঁর মতো দেশি কর্মচারীর পক্ষে উন্নতির আশা মরীচিকা মাত্র। এছাড়া দ্বিতীয় কারণটি হলো সংস্কৃত কলেজের অধ্যাপক ও শিক্ষক নিয়োগের ব্যাপারে বিদ্যাসাগর কোনো রকমের সরকারি হস্তক্ষেপ সহ্য করেননি। এ ব্যাপারে তাঁর সঙ্গে শিক্ষা বিভাগের কর্তা গর্ডন ইয়ং এর তীব্র মতবিরোধ হয়। এছাড়া বাংলা পাঠ্যপুস্তক প্রকাশের জন্য গর্ডন সাহেব বিদ্যাসাগরকে অনুরোধ করেছিলেন যে এর দায়িত্ব সরকারের স্কুল বুক সোসাইটিকে দিতে। সম্ভবত গর্ডনের যুক্তি ছিল যে পাঠ্যপুস্তক লেখকরা বই লিখে বেশি লাভ করেন আর বাইরের প্রকাশকরাও এই লাভের জন্যই বই প্রকাশ করেন। তাই গর্ডনের মত ছিল যে শিক্ষা প্রসারের জন্য সস্তায় বই প্রকাশ করতে স্কুল বুক সোসাইটির মতো প্রতিষ্ঠানের উপর ভার দেওয়া উচিত। সেই সময় বিদ্যাসাগর নিজেও ছিলেন বেশ সফল বই লেখক। তাছাড়া তাঁর প্রতিষ্ঠিত সংস্কৃত প্রেস ডিপোজিটরি তখন বাংলায় অন্যতম প্রকাশন সংস্থা ছিল। গর্ডন সাহেবের উদ্দেশ্য মহৎ হলেও বিদ্যাসাগর তা সমর্থন করেননি। সম্ভবত বই ব্যবসায়ীদের স্বাধীনতায় তিনি হস্তক্ষেপ করতে চাননি। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় কলকাতার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দালান বাড়িগুলো ইংরেজ কর্তৃপক্ষ দখল নিতে ব্যস্ত হয়ে পড়েন সৈন্য সামন্তদের থাকার জন্য। তখন তাঁরা সংস্কৃত কলেজ ও হিন্দু কলেজের বড় বড় বাড়িগুলোও দখল নেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকেও বিদ্যাসাগর সহজে মেনে নেননি। এ ব্যাপারে শিক্ষা দপ্তরের সঙ্গে অনেক চিঠি চালাচালিও হয়। শেষে মাসিক 105 টাকা ভাড়ায় বিদ্যাসাগর 2টি বাড়ি ভাড়া করে সংস্কৃত কলেজের কাজ চালাবার ব্যবস্থা করেন। এবারে আমরা আলোচনা করব বিদ্যাসাগরের শিক্ষা পরিকল্পনা এই নিয়ে। বিদ্যাসাগর জনশিক্ষা প্রসারের যে চিন্তা করেছিলেন তা এই সংস্কৃত কলেজে চাকরি করার সময় থেকেই। 1846 সাল প্রথমবার সংস্কৃত কলেজের চাকরি থেকে 1858 সাল পর্যন্ত এই 12 বছরে সংস্কৃত কলেজের পরিচালনা থেকে অধ্যক্ষ হিসেবে কাজ করার সুবাদে তিনি 4টি পরিকল্পনা সরকারের কাছে জমা দিয়েছিলেন।
এগুলোর প্রত্যেকটিতে মূল সুর ছিল বাংলাদেশে বাংলা ভাষার মাধ্যমে শিক্ষা বিস্তার এবং মাতৃভাষার সমৃদ্ধ ভিত্তির উপরে সাহিত্যের স্ফুরণ ঘটানো। তিনি যে সময়ে পরিকল্পনাগুলি পেশ করেছিলেন সেগুলি হলো কলেজে সহ-সম্পাদক থাকার সময় অর্থাৎ 1846 সাল, সাহিত্যের অধ্যাপক হয়ে অর্থাৎ 1852 সাল ও বারাণসী সংস্কৃত কলেজের অধ্যক্ষ মিস্টার ভ্যালেন্টাইন কলকাতা সংস্কৃত কলেজ পরিদর্শনে এসে তিনি সরকারের কাছে যে রিপোর্ট দেন সেই রিপোর্টের মতামতকে খণ্ডন করে বিদ্যাসাগর 1853 সালের সেপ্টেম্বরে যে বক্তব্য জমা দেন সেখানেও। এই রিপোর্টের মূল কথা ছিল মাতৃভাষা বাংলার মাধ্যমে শিক্ষা প্রসার ও তাকে রূপায়ণের জন্য কতকগুলি দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা। এই ব্যবস্থাগুলি হলো 1 নম্বর, জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা করা। 2 নম্বর, এইসব স্কুলের ছাত্রদের জন্য উপযুক্ত বাংলা বই লেখা। 3 নম্বর, এইসব স্কুলগুলিতে শিক্ষাদানের জন্য আদর্শ কিছু শিক্ষক তৈরি করা। এবং 4 নম্বর, জ্ঞান বিজ্ঞান চর্চায় দেশীয়দের মধ্যে শিক্ষা প্রসারে প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয় সাধন করা। পরের দিকে চতুর্থ শিক্ষা পরিকল্পনাটি তিনি সংস্কৃত কলেজে অধ্যক্ষ থাকার সময় পেশ করেন ছোটলাট হ্যালিডের মাধ্যমে ফেব্রুয়ারি 1854 সালে নোটস অন ভার্নাকুলার এডুকেশন এই নামে। স্যার ফ্রেডরিক জে হ্যালিডে ও বিদ্যাসাগর। হ্যালিডে সাহেবের সঙ্গে বিদ্যাসাগরের প্রথম পরিচয় ফোর্ট উইলিয়াম কলেজে, যখন হ্যালিডে এই কলেজের ছাত্র ছিলেন। কলেজের হেড পণ্ডিত তথা সেরেস্তাদার বিদ্যাসাগরকে এই ইংরেজ রাজ কর্মচারীটি খুব শ্রদ্ধা করতেন। স্যার হ্যালিডে ছিলেন বাংলা প্রদেশের প্রথম ছোটলাট 1854 সাল থেকে 1859, আর সেই সময় বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসেবে নিজের কাজের পাশাপাশি বিভিন্ন সংস্কারের কাজে হাত দিয়েছিলেন। 1854 28 এপ্রিল হ্যালিডে বাংলার প্রথম ছোটলাট পদে যোগ দেওয়ার আগে তিনি শিক্ষা সংসদের অর্থাৎ কাউন্সিল অফ এডুকেশনের সদস্য ছিলেন। সেই সময় থেকে বিদ্যাসাগরের গুণগ্রাহী এই মানুষটি তাকে মাতৃভাষায় শিক্ষা প্রসারে নানাভাবে সাহায্য করেছিলেন। মাতৃভাষায় বাংলা শিক্ষা প্রচলন সহ বাংলাদেশে যে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কথা দীর্ঘদিন ধরে বিদ্যাসাগর বলে আসছিলেন, হ্যালিডে তাকে পূর্ণ সমর্থন করেছিলেন। এ প্রসঙ্গে সংক্ষেপে আমরা পরে আলোচনা করেছি। দেশীয় ভাষায় শিক্ষাদানের প্রথম প্রচেষ্টা। প্রথম দিকে ইংরেজ শাসকরা যখন বুঝলেন যে ইংরেজি বা সংস্কৃত ভাষায় দেশের লোককে শিক্ষিত করা সম্ভব নয়, কেবল মাতৃভাষার মধ্যে দিয়েই জনসাধারণ জ্ঞান লাভ করে, এদিক দিয়ে প্রথম চেষ্টা করেন বড়লাট স্যার হেনরি হার্ডিঞ্জ। দেশীয় ভাষায় প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন অসুবিধার মধ্যেও তিনি বাংলা, বিহার আর উড়িষ্যায়, সংক্ষেপে বাংলা প্রেসিডেন্সি, 101টি গ্রামীণ স্কুল প্রতিষ্ঠার ব্যবস্থা করেন। এগুলোই হার্ডিঞ্জ স্কুল নামে পরিচিত ছিল। অক্টোবর 1844 সালে মাতৃভাষায় শিক্ষাদানের জন্য। হার্ডিঞ্জ স্কুলের সমস্যা। এই স্কুলগুলির দেখভালের দায়িত্ব পড়েছিল শিক্ষা সংসদের উপর, আর শিক্ষক নির্বাচনের দায়িত্ব দেওয়া হলো ফোর্ট উইলিয়াম কলেজের সেক্রেটারি মার্শাল সাহেবের উপরে। কিন্তু উপযুক্ত শিক্ষক ও প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের অভাবে এই সুন্দর উদ্যোগটি নষ্ট হয়ে যায়। শিক্ষা সংসদও সাধারণ মানুষের শিক্ষার জন্য সচেতন ছিল না। তাই হার্ডিঞ্জ সাহেব ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার পরপরই বেশিরভাগ হার্ডিঞ্জ পাঠশালা উঠে গেল। বিদ্যাসাগরের উপর আস্থা। হার্ডিঞ্জ স্কুল প্রতিষ্ঠার প্রায় 9-10 বছর পরে মাতৃভাষায় শিক্ষার ব্যাপারে সরকারের আবার সজাগ দৃষ্টি পড়ে। এজন্য হার্ডিঞ্জ প্রতিষ্ঠিত স্কুলগুলি জেমস টমাসনের, যিনি উত্তর পশ্চিম প্রদেশের ছোটলাট ছিলেন, পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠিত দেশীয় পাঠশালাগুলির সংস্কার ও উন্নতির জন্য এবং বাংলার 4টি জেলার বাংলা মডেল স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে শিক্ষা সংসদের তরফ থেকে বিদ্যাসাগরকে এই দায়িত্ব দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষা সংসদের অনেক সদস্য বিরোধিতা করলেও হ্যালিডে সাহেবের প্রশাসনিক এবং মানসিক সমর্থনের জোরেই
বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষতার সঙ্গে সঙ্গে এই সব স্কুলের তত্ত্বাবধান একযোগে করতে সক্ষম হয়েছিলেন। পরের পর্বে আমরা দেখব বিদ্যাসাগর 4 জেলার মডেল স্কুলগুলিতে তাঁর পরিকল্পনা কিভাবে কাজে লাগিয়েছিলেন। পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর একটা প্রবন্ধের একটা ছোট্ট অংশ উল্লেখ করে বিদ্যাসাগরের এই পর্বটি আমরা এখানে শেষ করব। চারিদিকে চাহিয়া দেখি বিদ্যাসাগরের মতো কেহ নাই, আর কেহ যে হইবে তাহারও সম্ভাবনা দেখিতেছি না। বিদ্যাসাগর কি সহজ মানুষ ছিলেন? তাহার মতো লোক আর দেখিতেছি না।